বাড়ির সবার থেকে বিদায় নিল তাহসিন। চলে যাওয়ার আগে আবার পরখ করে নিল লিভিং রুমটা। বাবা, কাকা, চাচু কেউই নেই সেখানে। যে যার রুমে। বাড়ি থেকে বের হওয়ার সময় তার মায়ের চেয়ে বেশি কেঁদেছে তার ফুপু। কিন্তু অবাক বিষয়, সেই কান্না এক ফোঁটাও জল গড়িয়ে পড়েনি তার ফুপুর চোখ থেকে। তাহসিন বাইকে উঠে বাইক স্টার্ট দিল। আজ এই বাইকের শব্দ খুবই বিরক্ত লাগছে। তার মনে আজ খুবই যন্ত্রণা হচ্ছে। চাচু আর কাকু যতই কোনো কিছু নিয়ে তাকে বকুক আর মারুক, কিন্তু তার বাবা তাকে বকেনও না, কোনো সময় গায়েও হাত দেন না। কিন্তু গত কিছু মাস ধরে বাড়ি ফেরার পর থেকে তার বাবা তাকে কথা শোনায়, বকে। ছেলে হয়ে জন্মেও তাহসিন মানুষ হয়েছে অনেক আদরে, বিশেষ করে বাবার আদরে। ছোটকাল থেকেই বাবা সব কিছুতেই তাকে সাপোর্ট করত, তাকে কোনো কিছুতেই বাধা দেয়নি সে। কোনো দিন মাহির সাথে বিয়ে নিয়েও তাকে বলেনি কিছু। গত কিছু মাস থেকেই তিনিও শুরু করেছেন বাকিদের মতো। তাহসিন হঠাৎই খেয়াল করলো একটি প্রাইভেট কার তার দিকে দ্রুত গতিতে চলে আসছে। সে যে ব্রেকটা মারবে তারও সময় পেল না সে। বাড়িতে রেহেনা বেগম বসে বসে তসবি গুনছিলেন। তার ফোনে একটি কল আসে, তাই তিনি তসবিটা টেবিলে রেখে হাতে ফোন তুললেন। ফোনের ওপাশ থেকে কি যেন শুনলেন। তার চেহারায় কালবৈশাখী ঝড়ের মতো কালো মেঘ নেমেছে। তার হাত থেকে ফোনটা পড়ে গেল। তিনি এক দৌড়ে বের হয়ে লিভিং রুমের দিকে ছুটলেন। তিনি হাউমাউ করে কাঁদছেন। তিনি তাড়াতাড়ি নিচে নেমে এলেন। তার কান্না দেখে লিভিং রুমে থাকা সবাই একটু হিমশিম খেয়ে উঠল। স্ত্রীর এই অবস্থা দেখে মাহমুদুল সাহেব দৌড়ে গেলেন স্ত্রীর কাছে। স্ত্রীকে শান্ত করতে করতে বললেন, কি হয়েছে তোমার রেহু? রেহেনা বেগম বললেন, রাখো তোমার রেহু। তোমরা যদি এমনটা না করতে তাহলে হয়তো আমার ছেলেটা আজ। উনি আবারও হাউমাউ করে কান্না শুরু করলেন। ওনার কথা শুনে এবং তার কান্না দেখে সবাই ভয় পেয়ে গেল। সবাই এখন তাহসিনকে নিয়ে চিন্তা হচ্ছে। তখনই সাবরিনা রহমান যার কাছে গিয়ে তার মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞাসা করলেন, রেহেনা, কি হয়েছে তাহসিনের? রেহেনা বেগম দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমার ছেলেকে পুলিশ ধরেছে। এই কথা শুনো মাত্রই সাবরিনা রেহেনা বেগমের মাথায় একটা গাঁট্টা মেরে বলল, বাল, এই বালের জন্যই মোরা কান্না কাঁদা লাগে? সাবরিনা রহমান স্বামীর কাছে এসে তার পাঞ্জাবির পকেটে হাত দিয়ে 1000 টাকার এক বান্ডিল টাকা পেলেন। সেটা নিয়ে রেহেনা বেগমের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে একটি রিকশায় করে চলে গেলেন। এখনও বাড়ির ভেতরের লোকগুলো অবাক হয়ে দাঁড়িয়ে আছে। তারা সাধারণত বড় দুই জায়ের কাণ্ডকীর্তি দেখে বর্তমানে বার্তাহীন। তাহমিনা সামিউল সাহেবের হাত টেনে জিজ্ঞাসা করল, বাবা, ভাইয়াকে কেন পুলিশ ধরে নিয়ে গিয়েছে? এই কথা শুনেই সবার হুঁশ ফিরে এলো। সবাই ছুটল বাড়ির বাইরে, একে একে রিকশায় ডেকে উঠল। মোজাম্মেল সাহেব সবার আগেই ছিলেন, কিন্তু যখন খেয়াল করছিলেন তার পায়ে জুতা নেই, তিনি পুনরায় বাড়ির দরজায় এসে জুতা পরছিলেন। ততক্ষণে সবাই একে একে রিকশায় চড়ে চলে গেছে। মোজাম্মেল একবার তার বাম দিকে তাকালেন। সেখানে পড়ে আছে 5-5টি প্রাইভেট কার। তিনিও গেটের বাইরে এসে রিকশায় উঠলেন। 20 মিনিটের মধ্যে পুরো শেখ পরিবার থানাতে। যত না আছে পুলিশ আর অপরাধী, তার থেকে বেশি আছে শেখ পরিবারের মানুষ। তারা এসে দেখে তাহসিন আর তাজমুল দুইজনই গারদের ভেতরে। তাজমুলকে দেখে রেহেনা বেগম মনে প্রশ্ন উঠল, তাজমুল আবার কি করলো? তখন হঠাৎই সাবরিনা জিজ্ঞেস করলেন পুলিশকে, আমাদের বাড়ির ছেলেরা কি করছে যে আমাদের ছেলেদের এ অপরিষ্কার জায়গায় রেখেছেন? তখনই ওই থানার এসপি দাঁড়ালেন তার চেয়ার থেকে। তিনি ঘুরে তাকাতেই সবার চোখ পড়ল তার নেইম ব্যাচে, এসপি চুন্নু মিয়া। তার শরীরে তার ইউনিফর্মটা ফাটফাট করছে। তার থেকে তার ভুঁড়ি সব জায়গায় তার 1 মিনিট আগে পৌঁছায়। তার কপালের ওপরের অংশ সব ভূমিটাই মরুভূমি, আর পান খেয়ে খেয়ে ঠোঁটকে রক্ত লাল করে রেখেছেন। তিনি সাবরিনাকে বললেন, তারা মানুষের সম্পত্তি ধ্বংস করেছে এবং তাদের প্রাণের হুমকি দিয়েছে, তাই এনাদের গারদে ভরা হয়েছে। শারমিন ভেংচি কেটে বললেন, আমাগো ছেলেরা এমন কোনো কাজ করতেই পারে না। হরেন আপনি, আমি আমাগো ফুলারে জিগাই। উনি হেঁটে গরদের কাছে গিয়ে বললেন, বাবা,
তাহসিন, কও তো বাবা কি হইছে? তাহসিন চাচির মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো, আমি বাইকে করে তাজমুলের বাড়ি যাচ্ছিলাম, তখন খেয়াল করি একটি গাড়ি আমার দিকে দ্রুত ছুটে আসছে। আমি দূর থেকে ব্রেক কষতে পারিনি, তাই যখন ব্রেক মারলাম ততক্ষণে আমার সামনের গাড়ির সামনের একটা লাইট আমার গাড়ির সাথে লেগে ভেঙে গেছে। তখনই পুলিশের গাড়ি পাশ দিয়ে যাচ্ছিল। ওই গাড়ির মালিক এনাদেরকে ভুল বুঝিয়ে আমাদের অ্যারেস্ট করায়। পরে আমি তাজমুলকে কল দিই। ও আসার পর তাজমুলের সাথে সেই মালিকদের অনেক কথা কাটাকাটি হয়। তারপর ওকেও আমার সাথে এখানে ঢুকিয়ে দিয়েছে। তখনই চুন্নু মিয়া বলে ওঠেন, দেখেন এদের এই অপরাধের জন্য আপনাদের বাড়ির ছেলেদের জেল অথবা আদালতে যাওয়া লাগতে পারে। তাই আমি বলছিলাম। উনি একটু কেশে বলে উঠলেন, আবার আমাকে চা পানি দেন, তাদের ছেড়ে দিব। হঠাৎ মাহি কান্না করতে করতে বলল, না ওদের আদালতে পাঠাবেন না। মাহমুদ সাহেবের কাছে এসে মাহি বলল, মেজো মামা ওনারা যা চায় দিয়ে দাও না, আমার তাহসিনকে আদালতে যেতে দিও না। মাহমুদুল সাহেব কিছুটা অবাক হয়ে মাহির দিকে তাকিয়ে, শেখ পরিবারের মানুষ কখনো ঘুষের কাজ করে না, তারা ঘুষ দিয়ে কাজ করানোকে ঘৃণা করে। তাই মাহির এই কথা সেখানে থাকা সব শেখ পরিবার সদস্যই অবাক। তাহসিন গারদ থেকে বলে উঠল, আমি আদালতে যেতে রাজি, কিন্তু ঘুষ কোনো সময়ই দিব না। তখনই হঠাৎ একটা চঞ্চলে কণ্ঠে ভেসে আসলো, কে আদালতে যাবে তা নয় একটু পরেই জানা যাবে। শেখ পরিবারের সবাই সে কণ্ঠকে অনুসরণ করে সেদিকে তাকালো। দেখলো দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে, একজনের পরনে নীল রঙের শাড়ি, আরেকজন হালকা গোলাপি রঙের শাড়ি। নীল শাড়ি পরা মেয়েকে দেখে রেহেনা বেগম চিনতে পারলেন, সেটা বিনা, আর তার সাথে বেলা। বিনা চুন্নু মিয়ার দিকে এগোতে এগোতে চোখে চোখ রেখে বলল, এখনই বোঝা যাবে কে আদালতে উঠবে আর কারই বা জেল খাটতে হবে। তাহসিন বিনাকে দেখে একটু ঘাবড়ে গেল। তাকে যখন পুলিশ ধরে নিয়ে এসেছিল তখন সে খেয়াল করেছিল সেই মোড়েই বিনার বেলা ফুচকা খাচ্ছিল। তারাও গাড়ির পিছু নিয়ে এসেছিল। থানাতে তাহসিনের থেকে সব কথা জেনেই বিনা আর বেলা চলে গিয়েছিল। তাহসিন বরঞ্চ তখন স্বস্তির শ্বাস ফেলেছিল, কারণ থানা বিনার জন্য সেফ না। আবার যদি শেখ পরিবারের কারোর সাথে বিনার দেখা হয়ে যায়, এই ভয়েই ছিল সে। মনে করেছিল বিনা হয়তো আর ফিরে আসবে না, কিন্তু ও যে আবার ফিরবে কে জানতো সেটা। আমার কণ্ঠ বসে থাকার কারণে আমি ভালো করে ভয়েস দিতে পারিনি। আর এখন বেশিরভাগ সময়ই সব রুমমেট রুমে থাকে, এই জন্য আমি রুমে কোনো আওয়াজ ছাড়া আমি ভয়েস ওভার করতে পারি না। তারা যখন রুমে থাকে না তখন আমারে ভয়েস ওভার করতে হয়, এই জন্যই অনেকটা সমস্যা হচ্ছে। ভালো লাগলে লাইক করেন, আমার ভুল ধরিয়ে দিতে কমেন্ট করেন, আর নতুন নতুন গল্প আসবে সেগুলো সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নতুন আর একটা গল্প আসবে, সেটা দেখতে ভুলেন না। বাই বাই। আজকে সাধারণত আমার নতুন গল্পের ভিডিও ছাড়ার কথা, কিন্তু আমি এটা ডিলিট করে ফেলছি, সরি।